রাতের অন্ধকারটা যে এতখানি কালচে আর ভারী হতে পারে সেটা ভাগীরথী নদীর এই নির্জন বাঁকে না এলে বোঝাই যেত না। গগন আর নিবারণ পেশায় তারা ছুতোর হলেও তাদের আসল পরিচিতি অন্য জায়গায়। কাঠচেরা বা চৌকি আলমারি বানানোর পাশাপাশি নদীর ঘাটে কাঠ সরবরাহ করা এবং শ্মশানের চিতা সাজানোর কাজটাও তারা বংশানুক্রমিক করে আসছে। কাঠ কার কেমন লাগবে, কার চিতায় কত মন আম কাঠ আর কতটুকু চন্দন লাগবে তা গগন চোখ বুজেই বলে দিতে পারে। শ্মশানের মরা আর পুড়তে থাকা লাশের গন্ধ তাদের কাছে ভাতের গন্ধর মতোই চেনা। সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের রাত। গগন আর নিবারণ দূর গায়ের এক বড় গৃহস্থের বাড়ি থেকে কাঠের বায়না সেরে একটা বড় নৌকা করে বাড়ি ফিরছিল। নৌকার খোলে বোঝাই ছিল চেলা কাঠ। মাঝ নদীতে আসতেই হঠাৎ যেন চারপাশের বাতাস থমকে গেল। নিবারণ নৌকার হাল ধরেছিল। সে বয়সে ছোট, একটুতেই চমকে উঠে নদীর জলের দিকে তাকিয়ে সে হঠাৎ হাতলটা শক্ত করে চেপে ধরল। গগনদা, ও গগনদা, কিছু শুনতে পাচ্ছ? গগন নৌকার গলিয়ে বসে তামাক সাজছিল। কি রে নিবা, এত রাতে আবার কি শুনবো? নদীর জল থমথম করছে, একটু জোরে বৈঠা মার, ঘরের দিকে ফিরতে হবে। না দাদা, জলের শব্দটা শোনো, নৌকা চলছে, কিন্তু জলের কোনো ছোপ ছোপ শব্দ নাই। আর এই কুয়াশাটা দেখো, কেমন যেন ধোঁয়াটে আর তামাটে রঙের। নদীর এই বাঁকে কোনো দিন এত কুয়াশা দেখেছো শীত ছাড়া? এখন তো মোটে কার্তিক মাস। গগন তামাকে ছিলিমে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ল। তামাটে চাঁদের আলোয় তার মুখটা গম্ভীর দেখালো। নদী হলো মায়ের মতো রে নিবা। মা কখনো শান্ত থাকে, কখনো রেগে যায়। তুই বেশি না ভেবে লগিটা জোরে মার। চাঁদটা যেমন রক্তবর্ণ হয়ে আছে, আমার নিজেরই কেমন জানি গা ছমছম করছে। ঠিক তখনই নৌকার তলায় ভারী কিছু একটা ধাক্কা মারল। টং করে একটা শব্দ হলো। গগনদা, নৌকা কিছুতে ধাক্কা লাগলো মনে হচ্ছে। গগন হেরিকেলটা হাতে নিয়ে নৌকার ধারের দিকে ঝুঁকে তাকালো। কুয়াশার চাদর ভেদ করে লণ্ঠনের আলো যখন জলের ওপর পড়ল, তখন দুজনেই আতঙ্কে জমে গেল। নদীর জলের ওপর ভেসে আছে একটা কাঠের খাট, আর সেই কাঠের ওপর শুয়ে আছে এক মেয়ে। তার পরনে লাল শাড়ি, কপালে চন্দনের ফোঁটা, গলায় রজনীগন্ধার মালা, ঠিক যেন বিয়ের কোণে। অত বড় খাট আর মৃতদেহটা স্রোতের টানে তাদের নৌকার গায়ে আটকে গেছে। দাদা, ও দাদা, এ তো মরা গো। নদীর জলে কলার ভেলায় মরা ভাষাই শুনেছি, কিন্তু আস্ত খাটে করে এমন কোণে সাজিয়ে কে মরা ভাসিয়ে দিল? গগন ঘাটের মানুষ, সে সহজে দমবার পাত্র নয়। নিবা, সাবধানে খাটটা লগি দিয়ে ঠেলে সরিয়ে দে। অন্যের মরা, জলদাহ করেছে হয়তো, আমাদের কি? কিন্তু নিবারণ লগি ছোঁয়ার আগেই সেই খাটের ওপর শুয়ে থাকা মৃতদেহটার হাত দুটো হঠাৎ নড়ে উঠল। মেয়েটা ধীরে ধীরে চোখ খুলল। তার চোখের মণি দুটো সাদা। সে খাটের ওপর উঠে বসল, হাতটা নৌকার গলিয়ের ওপর রেখে করুণ গলায় বলল, দাদাবাবু, তোমরা কি আমাকে একটু পার করে দিবে? এখানে বড্ড ঠান্ডা, আমার বড় একা লাগছে। ভূত, ভূত দাদা, ইয়ে জ্যান্ত মরা, নৌকা ঘোরাও, ওরে বাবারে। গগন হেরিকেলটা সামনে ধরে বুক চিতিয়ে দাঁড়ালো। কে তুই? জ্যান্ত না মরা? এই মাঝ নদীতে আমাদের নৌকায় হাত দিচ্ছিস কেন? আমার নাম মালতী। ওই ওপারের চরের ওপাশে আমাদের গ্রাম, নাম অচিনপুর।
আমার বিয়ে হওয়ার কথা ছিল দাদাবাবু, কিন্তু লগ্ন আসার আগেই জলোচ্ছ্বাসে আমাদের পুরো গ্রামটা তলিয়ে গেল। আমি জলের তলায় ছটফট করতে করতে মরে গেলাম। আমার বাবা মা আমাকে সাজিয়ে এই খাটে শুইয়ে দিয়েছিল, কিন্তু আমার দাহ করার মতো আর কেউ বেঁচে নেই দাদাবাবু। তোমরা তো চিতার কাঠ নিয়ে যাচ্ছ, আমাদের কি একটু আগুন দিবে না? গগন আর নিবারণ একে অপরের দিকে তাকালো। গগন বলল, অচিনপুর? এই নদীর চরে এই নামে কোনো গ্রাম ছিল বলে তো কখনো শুনি নাই। তুই আমাদের সাথে ছলনা করছিস? চলো আমার সাথে, দেখবে আমার বাবা মা সবাই অপেক্ষা করছে। তোমরা যদি আমাদের মুক্তি না দাও, তাহলে আমরা এই নদীর জলে চিরকাল ডুবে মরব। দয়া করো দাদাবাবু, আমাদের চিতায় আগুন দাও। গঙ্গা জল আর ঘাটের সংস্কৃতির ওপর গগনের একটা অগাধ বিশ্বাস ছিল। সে নিবারণকে বলল, ভয় পাস না নিবা, আমরা আছি কাঠের নৌকায়, আমাদের সাথে বিশ্বকর্মার আশীর্বাদ আছে। মেয়েটার কথা শুনে আমার মনে দয়া লাগছে। চল দেখি ওর গ্রামটা কোথায়। কিন্তু গগনদা, আমার বড্ড ভয় করছে। ভয় পাস না, আমি আছি তো। মালতীর খাটটা নৌকার আগে আগে এক অলৌকিক গতিতে ভেসে চলল। নৌকাটা এক অজানা খাঁড়ির ভেতর ঢুকে পড়ল, যেখানে কোনোদিন গগন বা নিবারণ আসেনি। চারপাশে ঘন কুয়াশা। কিছু দূর যাবার পর কুয়াশাটা একটু হালকা হলো। সামনে ভেসে উঠল একটা বিস্তীর্ণ চর, আর সেই চরের ওপর সারি সারি ঘরবাড়ি। কিন্তু পুরো দৃশ্যটা দেখে নিবারণের গায়ের লোম খাড়া হয়ে গেল। গ্রামের ঘরবাড়িগুলো সব জলের তলায় অর্ধেক ডুবে আছে, আর সেই আধো ডুবো ঘরের চালের ওপর দাঁড়িয়ে আছে মানুষ। সবার জামা কাপড় থেকে অনবরত জল ঝরছে। দাদা, এ তো জলের ভূতদের গ্রাম। ওই দেখো, একটা লোক জলের তলা থেকে মাথা বের করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা এ কোথায় এলাম? আমরা আর বাড়ি ফিরতে পারবো না। চুপ কর, দেখি শেষ পর্যন্ত কি হয়। গগন নৌকাটা চরের বালিতে ভেরালো। নৌকা থামতেই গ্রামের সেই জলমগ্ন মানুষগুলো অত্যন্ত ধীর গতিতে জলের ওপর হেঁটে নৌকার দিকে আসতে লাগলো। ভিড়ের মধ্যে থেকে এক বৃদ্ধ লোক সামনে এগিয়ে এলো। তোমরা এসেছো? আমরা 30 বছর ধরে এই জল কবরে আটকে আছি বাবা। আমাদের নদীর জল গিলে খেলো, কিন্তু এখনো আমরা আগুন ছুঁতে পারলাম না। আপনারা কারা? এই অচিনপুরে কি হয়েছিল? 30 বছর আগে এক ভয়াল অমাবস্যার রাতে বাঁধ ভেঙেছিল। এক নিমেষে এই অচিনপুর গ্রামটা জলের তলায় চলে যায়। কেউ বাঁচার সুযোগ পায়নি। আমাদের লাশগুলো নদীর তলার পাঁকে শ্যাওলায় আটকে রইল। অন্য ঘাটে ডোমেরা আমাদের খুঁজে পায়নি। সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী যার জল কবর হয়, তার যদি চিতা না জ্বলে, তবে সে এই প্রেতজনিতেই আটকে থাকে। আমরা মুক্তি চাই বাবা, আমরা আগুনে পুড়তে চাই। দাদাবাবু, তোমরা তো ছুতোর, তোমরা তো চিতার কাঠ চেনো। আমাদের এই চরের উপর একটু চিতা সাজিয়ে দাও। আমাদের আত্মাগুলোকে এই জলকবরের নরক থেকে মুক্ত করো। ও গগনদা, এসব আমার একদম ভালো ঠেকছে না। শেষে এরাই আমাদের মেরে খেয়ে ফেলবে। আমরা রাক্ষস নই গো দাদাবাবু, তুমি আমাদের রূপ দেখে ভয় পাচ্ছ? দাঁড়াও, তবে দেখো আমাদের আসল রূপ। মালতী হাত জোর করে আকাশে চাঁদের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে এক অলৌকিক পরিবর্তন ঘটল। সবাই তাদের আসল রূপে ফিরে এলো, অতি সাধারণ গ্রাম্য মানুষ সব। নিবা,
আমরা ঘাটের ডোম আর ছুতোর। আমাদের কাজ হলো মানুষকে শেষ বিদায় জানানো। আজ যদি আমরা ভয় পেয়ে পালাই, তবে ভগবান আমাদের কোনোদিন ক্ষমা করবেন না। আপনারা তৈরি হন, আজ এই চরের বুকেই আপনাদের চিতা জ্বলবে। কিন্তু গগনদা, এত মানুষের জন্য একটা একটা করে চিতা সাজাতে তো 1 সপ্তাহ লেগে যাবে। অত কাঠ কোথায় পাবো? একটা বড় চিতা সাজাবো, সাময়িক চিতা। সব কাঠ একসাথে কর। দুজন মিলে নৌকা থেকে সব শুকনো আম কাঠ আর চন্দন কাঠ চরের বালিতে নামাতে লাগলো। গ্রামের সব মানুষরা তাদের কাজ দেখতে লাগলো। তাদের ফ্যাকাশে চোখে এক অদ্ভুত প্রত্যাশার আলো। কাঠ সাজানো শেষ হলে গগন দেখল তাদের কাছে চিতা জ্বালানোর মতো আগুন নেই। নৌকার হেরিকেলে তেলও ফুরিয়ে এসেছে। সে বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, কাঠ তো সাজালাম, কিন্তু আগুন পাবো কোথায়? দেশলাই তো ভিজা। মালতী এগিয়ে এলো। সে তার কপালে থাকা সেই বিয়ের চন্দনের ফোঁটাটা হাত দিয়ে মুছে চিতার কাঠের ওপর ছুঁড়ে দিল। আমাদের অন্তরে যে আকুতি, যে ক্ষোভ 30 বছর ধরে জ্বলছে, সেটাই আগুন দাও দাদাবাবু। তুমি শুধু মন্ত্র পড়ে আমাদের মুখে, মানে চিতায় আগুন দেওয়ার ভান করো দাদাবাবু। গগন আর নিবারণ সেই কাঠের স্তূপের সামনে দাঁড়ালো। গগন চোখ বন্ধ করে তার চণ্ডীঘাটের চেনা মন্ত্রগুলো পড়তে লাগল। হে অগ্নিদেব, হে মহাশ্মশানের অধিপতি, আজ এই অচিনপুরে জলমগ্ন আত্মাদের পবিত্র করার দায়িত্ব আমাদের। তুমি এদের গ্রহণ করো, তুমি এদের গ্রহণ করো। সে একটা শুকনো কাঠের টুকরো নিয়ে মনে মনে আগুন কল্পনা করল। আর অলৌকিকভাবে মালতীর সেই চন্দনের ফোঁটা যেখানে পড়েছিল, সেখান থেকে একটা তীব্র লাল রঙের আগুন দপ করে জ্বলে উঠল। সেই আগুন দেখতে দেখতে মস্ত বড় চিতার স্তূপে ছড়িয়ে পড়ল। চিতার আগুন যত উপরে উঠতে লাগলো, চারপাশে সেই তামাটে কুয়াশা আর রক্তের মতো লাল চাঁদটা ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। তোমরা সবাই এই আগুনের চারধারে এসো। তোমাদের জল কবরের অভিশাপ আজ এই আগুনে পুড়ে ছাই হয়ে যাক। তোমরা মুক্ত হও। একে একে গ্রামের মৃত আত্মারা সেই আগুনের দিকে এগিয়ে গেল, কিন্তু তারা আগুনে পুড়ল না, বরং তাদের ফ্যাকাশে রূপটা বদলে গিয়ে এক উজ্জ্বল স্বর্গীয় রূপ ধারণ করল। মালতীর বেনারসি শাড়িটা এবার সত্যি সোনার মতো চকচক করে উঠল। ধন্য বাবা তোমরা, ছুতোর হয়েও আজ তোমরা আমাদের পরম গতি দিলে। অচিনপুর আজ সত্যি মুক্ত হলো। ধীরে ধীরে সেই আগুনের শিখা এত তীব্র হলো যে গগন আর নিবারণের চোখ ধাঁধিয়ে উঠল। তারা দুজনে বালির ওপর উপুর হয়ে শুয়ে পড়ল। যখন আগুনের তীব্রতা কমল এবং তারা চোখ খুলল, তখন চারপাশ একদম শান্ত। ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে ভাগীরথী নদীর বুকে। তারা দেখল তাদের চারপাশে কোনো মাটির ঘরবাড়ি নেই, কোনো মানুষ নেই। এমনকি তারা যে কাঠগুলো নামিয়েছিল তার কোনো ছায়াও অবশিষ্ট নেই, যেন সেখানে কোনো দিনই কিছু ঘটেনি। গগনদা, এ তো জাদু মন্ত্রের মতো সব হাওয়া হয়ে গেল। আমরা সত্যি বেঁচে আছি তো? গগন হাসল। তার মনের ভেতর এক অদ্ভুত শান্তি। হ্যাঁ রে নিবা, আমরা বেঁচে আছি। আর ওরাও বেঁচে গেল এই জল কবরের নরক থেকে। 30 বছরের এই হাহাকার আজ আমরা শেষ করতে পারলাম। তারা নৌকায় গিয়ে বসল। তাদের মনে হচ্ছিল তারা যেন এক মহা সম্পদ নিয়ে ফিরছে। নিবারণ এবার পরম তৃপ্তিতে বইটা হাতে নিল। নদীর জল এখন আর থমথমে নয়, বরং ভোরের আলোয় ছপ ছপ শব্দ করে বয়ে চলেছে।
অচিনপুরের সেই জলকবর আজ চিরতরে শান্ত হয়ে গেল, আর নদীর প্রতিটি কণা যেন গগন আর নিবারণের পুণ্যগাথা গাইতে গাইতে সাগরের দিকে বয়ে চলল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।